গুড মর্নিং স্যার। হ্যালো স্যার। হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন? ভালো আছি স্যার, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম টু আইস্টাইল। আমরা খুব এক্সাইটেড যে আজকে সারাদিন আপনার সাথে থাকবো আমরা। Thank you very much to Independent TV and iStyle. Let's go to my house. শিওর। মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি 1983 সালে কমিশনড অফিসার হিসেবে ইনফ্যান্ট্রি ডিভিশনে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমি, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সিলেট ক্যাডেট কলেজের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ছিলেন রংপুরের জিওসি এবং প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারিও। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের উপাচার্য। Hi, meet Imdad from iStyle. আসসালামু ভাবি, কেমন আছেন? My wife. জি, Please come along. থ্যাংক ইউ। খুবই সাজানো গোছানো বাসা স্যার, গর্জিয়াস। আমি কি ক্রেডিট আপনাকে দিব নাকি ভাবিকে দিব? না, বেসিক্যালি ঘরের মালিক তো সবসময় আপনার ভাবিরই হওয়া উচিত। সেই হিসাবে তাকেই মোস্ট ক্রেডিট দিতে হবে। ক্যান ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি? আমার 2 মেয়ে এবং আল্লাহ পাকের অশেষ রহমতে বড় মেয়েটা ইতিমধ্যেই আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়া শেষ করে এখন ইন্টার্নি করছে। ছোট মেয়েটা ক্যাডেট কলেজে এখন এসএসসি পাশ করেছে এবং বর্তমানে ক্লাস 11-এ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পড়াশোনা করছে। ভাবির সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল? ওর বড় ভাই ছিল আমার বন্ধু এবং ক্লাসমেট। সেই সুবাদে ওই বাসায় যাতায়াত ছিল। তারপরে ভালো লাগা এবং ফ্যামিলি সেটেল ম্যারেজ বলা যেতে পারে। সহজ সরলতা আমাকে খুব বেশি আকৃষ্ট করে এবং এখনও পর্যন্ত ওর কাছে অনেক কিছু আমি শিখছি। ও বাইরে ব্যস্ততা থাকলেও পরিবারের সাথে ওর সম্পূর্ণ সময় আমরা পাই। একজন হাজব্যান্ড হিসাবে, বাচ্চাদের বাবা হিসাবে অসাধারণ একজন মানুষ। আপনার বাবা ছিলেন হচ্ছে একজন এমপি। আপনার আম্মা 1971 সালে খুব টাফ টাইমের ভেতরে তিনি ওই সময় মারা যান। তখন আপনি ক্লাস 3-তে পড়তেন। মুক্তিযুদ্ধের সময় আমি আমার মাকে হারিয়েছিলাম। আমি আমার মাকে আমার আইডল হিসেবে দেখে আমার জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করেছি। উনি আমাকে ধর্মীয় অনুশাসন এবং ইথিক্স, প্রিন্সিপাল এবং ক্যারেক্টার বিল্ডিংয়ের যা কিছু আছে গল্পের ছলে ওনার কাছ থেকে যথেষ্ট শিখেছি। মায়ের অবর্তমানে যারা আমাকে লালন করেছিলেন তাদের কথা আজকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে চাই এবং তারা সত্যিই আমার জীবনে একটা বড় অংশ জুড়ে ছিলেন এবং আছেন। সে সময় 26শে মার্চ ভোরে, তখনও ফার্স্ট লাইট বা প্রথম সূর্যের আলোটা সেভাবে প্রকাশ পায়নি। পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের বাড়িটা ঘিরে ফেলে এবং বাবাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ঢাকার সাথে কোনো যোগাযোগ আমার বাবার ছিল না, কারণ বাসায় কোনো টেলিফোন ছিল না, অন্য কোনো মাধ্যমও ছিল না, কেউ জানায়ও নেই। আমাদের বাসাটা, চাঁচড়া রেলগেটের বাসাটা ছিল বিহারি অধ্যুষিত। বিভিন্ন জায়গায় গিয়েছেন আশ্রয় পাওয়ার জন্য। স্বাভাবিক কারণেই তারা ভয় পেয়েছেন যে তোমরা এমপির ফ্যামিলি, তোমাদেরকে আশ্রয় দিলে বিহারিরা এবং পাঞ্জাবিরা আমাদেরকেও মেরে ফেলবে। তার চেয়ে বরং তোমরা কোনো মসজিদ বা মাদ্রাসায় যে আশ্রয় নাও, ওটা নিরাপদ আশ্রয়, সেটা দেখিয়ে দিল। আমার মা তখন সেখানে যে আশ্রয় নিলেন, 4 দিন ওখানে অনেক দুশ্চিন্তার মধ্য দিয়ে অনাহারে অর্ধাহারে থাকার পর আমার খালা এবং খালু তারা আমাদেরকে নিয়ে, আমার ছোট একটা বোন সহ নিয়ে তার গ্রামের বাড়ি, ওখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে শাহপুর নামে গ্রাম, সেখানে নিয়ে যে নিরাপদ আশ্রয় আমরা খুঁজে পাই। এবং সেখানে আমার মায়ের এই যাতায়াতের সময় কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে, কখনো রিকশায়, বেবি গট ডিসপ্লেস, নর্মাল ডেলিভারি আর হয়নি, সুচিকিৎসার অভাব। এটার কারণে কোনো ইনফেকশন বা অন্য কোনো কারণ হতে পারে আমার জানা নেই। পরের দিন 24 ঘন্টা পরে, প্রায় দিনটা ছিল শুক্রবার, আমি নামাজ পড়ছিলাম, জুম্মার নামাজ শেষ করে এসে দেখি কান্নার রোল। তারপর ওটা দোতলা একটা বাড়ি ছিল, জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি মায়ের মুখটা ঢাকা সাদা কাপড় দিয়ে। তখনই বুঝলাম আমার মা নেই। এরপরে when you have lost your mom
অ্যান্ড ইউ বিকাম শিওর ইউ হ্যাড নট ভেরি গুড টাইম। ওখান থেকে স্যার আপনি কী করে যশোর জেলা স্কুল হয়ে হাউ কাম আপনি জিনাদা ক্যাডেট কলেজে চলে আসলেন? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। প্রথমবার যখন পরীক্ষা দিয়েছি তখন সত্যিকার অর্থে শেয়ার করছি, আজকে বলতে কোনো রকম দ্বিধা নেই। আমার চতুর্পার্শ্বে যারা ছিল বন্ধুরা ইনফ্লুয়েন্স করেছিল যে ক্যাডেট কলেজে যেও না, ওটা একটা বন্দিখানা, ইউ কান্ট এনজয় ইউর লাইফ। তা আমি আসলে পরীক্ষা দিইনি। আমার বাবা তখন ঢাকা থেকে এসে রেজাল্ট শুনে খুব মর্মাহত হলেন। জাস্ট কয়েকটা সেন্টেন্স আমাকে বলেছিলেন, যেটাই আমার জীবনের টোটাল মোড়টা ঘুরিয়ে দিয়েছে। উনি বললেন যে আমি তোমাকে কিছুই বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, তোমার মৃত মায়ের অনেক ইচ্ছা ছিল তুমি ক্যাডেট কলেজে পড়ো। বাবার মুখে এই কথাটা শোনার পর থেকে পরবর্তী 1 বছর আমি যেন অন্য এক বালকে পরিণত হলাম। কনসেন্ট্রেট করলাম পুরোপুরি লেখাপড়ায়। আলহামদুলিল্লাহ পরের বছর খুব ভালোভাবে প্রথম 10 জনের ভিতরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়েছিল। এবং আজ অবধি মায়ের স্মৃতিটাকে লালন করে ওই যে আমাকে ব্রেক থ্রুটা দিয়ে দিয়েছেন মিস্টার মোশাররফ অ্যান্ড ক্যাডেট কলেজ অফ কোর্স এবং মায়ের অনুপ্রেরণা, সেটা নিয়েই আমি আলটিমেটলি আর্মিতে ঢুকেছি এবং আজকে এই পর্যন্ত এসেছি। তো আপনি এখন বলছিলেন যে একটু বাইরে যেয়ে কথা বলবেন। So let's go out and then have a chat rest of the part of the day. iStyle সৌজন্যে ক্লিয়ার। পড়াশোনার ব্যাপারে বলবো বাবা অনেক লিবারেল। তো যেদিন আমি ক্যাডেট কলেজের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, সো অ্যাট দ্য ট্রেন স্টেশন বাবা আমাকে অপশন দিল যে ইউ গিভ আ সেকেন্ড থট, যে তুমি আজকে ইউ আইদার গো ব্যাক, টার্ন অ্যারাউন্ড, গো হোম, অর স্টেপ অন টু দ্য ট্রেন অ্যান্ড গো টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন। So this is the lawn that I belong to. I present before you. I think you'll enjoy this environment. You started your journey in 81 and commissioned হলেন স্যার 83-তে। Right. দেন তারপরের জার্নিটা কেমন ছিল এই পর্যন্ত স্যার প্লিজ যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি ইনফ্যান্ট্রি করে জয়েন করি এবং ইনফ্যান্ট্রি করে 13 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পার্বত্য চট্টগ্রামে গুইমারাতে আমার সার্ভিস ক্যারিয়ার শুরু হয় মিলিটারি জীবনের। এরপরে ওখান থেকে হিল থেকে বেরিয়ে এসে অ্যাজ মেজর আই ওয়াজ এগেন ভেরি লাকি। আমি অপারেশন মরুপ্রান্তর আমাদের দেশে বলে, যেটা অপারেশন ডেজার্ট শিল্ড এবং ডেজার্ট স্টর্ম খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। ওখান থেকে আসার পরে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দীর্ঘ 4 বছর প্লাটুন কমান্ডার এবং 4 টার্ম কমান্ডার হিসেবে দায়িত্বরত থেকে মানুষ গড়ার কারিগর হিসেবে টিচিং প্রফেশনই বলতে পারেন। এরপরে ওখান থেকে আমি স্টাফ কলেজ কমপ্লিট করি এবং স্টাফ কলেজ ভালো করার জন্যই আমাকে দ্বিতীয়বারের জন্য স্টাফ কলেজে পাকিস্তানে কোয়েটাতে পাঠানো হয়। এরপরে আমি আমাদের আরেকটা ইনফ্যান্ট্রি স্কুল আছে, সেখানেও প্রায় 4 বছর আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। সো ইটস আ কন্টিনিউয়েশন। সিলেট ক্যাডেট কলেজের আমি প্রিন্সিপাল হিসেবে প্রায় বছরখানেক ছিলাম। এরপরে অন প্রমোশনে আমি 9 ইনফ্যান্ট্রি ডিভিশনে কার্নেল স্টাফ, পরে ব্রিগেড কমান্ড করেছি 222 ইনফ্যান্ট্রি ব্রিগেড সৈয়দপুরে। সৌভাগ্য হয়েছিল প্রায় 3.25 বছর আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসাবে গণভবনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বরত ছিলাম। ওখান থেকে অন প্রমোশনে আমি আর্মি হেডকোয়ার্টারে মিলিটারি সেক্রেটারি হিসাবে ওয়ান অফ দ্য পিএসও হিসেবে জয়েন করলাম। 3 বছরেরও অধিক সময় রংপুরের জিওসি অর্থাৎ জেনারেল অফিসার কমান্ডিং কাম এরিয়া কমান্ডার। এরপরে এগেন আই এম ভেরি গ্রেটফুল টু আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ অনারেবল প্রাইম মিনিস্টার আমাকে রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ RCDS ইন শর্ট লন্ডনে 1 বছরের জন্য উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দিলেন। সো দ্যাট গেভ মি অ্যানাদার এনলাইটমেন্ট অফ মাই নলেজ অ্যান্ড ভিশন। তো বাস এখানেই চলছে, সময়গুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। চেষ্টা করছি আমার দায়িত্ব এবং কর্তব্যগুলোকে নিষ্ঠা এবং সততার সাথে, যোগ্যতার সাথে পালন করার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে।
very persuasive person, I should say, because he is a very good motivational speaker also. তার motivational speak গুলো আমাদের সবসময় একটা পজিটিভ ভাইব দেয়। এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস শুরু হওয়ার মূল লক্ষ্য ছিল মূলত যে বাংলাদেশ আর্ম ফোর্সেস অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্সের যত ইনস্টিটিউশন আছে, রাফলি অ্যাবাউট 56 ইনস্টিটিউশন, তারা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে ছড়িয়ে ছিটিয়েছিল। এটাকে এক করে একটা পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে এনে মিলিটারি রান, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেড একটা ইউনিভার্সিটি দাঁড় করানোই ছিল মূলত লক্ষ্য। এবং আর একটা মুখ্য লক্ষ্য ছিল, সেটা হলো যে এখানে রিসার্চ ওরিয়েন্টেড কাজের যেন বেশি বেশি হয়, যথাযথ হয়, এবং কোয়ালিটি রিসার্চ এবং কোয়ালিটি একাডেমিক এনভায়রনমেন্ট যাতে আমরা তৈরি করতে পারি, সেটাই ছিল আমাদের লক্ষ্য। আমাদের যে ভিশন আছে বাই 2030, সেই ভিশনটাকে অর্জন করতে পারি, তাহলে দেখা যাবে অ্যাট দ্য এন্ড অফ 2030 আমাদের পুরো অবকাঠামোটা দাঁড়িয়ে যাবে, আমাদের ফ্যাকাল্টিগুলো দাঁড়িয়ে যাবে, এবং এখন 16টা ফ্যাকাল্টি থাকলেও তখন প্রায় 32টা ফ্যাকাল্টিতে যেয়ে দাঁড়িয়ে যাবে। ইট ক্যান এক্সটেন্ড ফার্দার অলসো, এবং 20,000-এরও উপরে আমাদের ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতে পারে। এটা বলছেন বাই 2030 বাই 2030। প্রত্যেকটা ইউনিভার্সিটির এক একটা নিজস্ব স্বকীয়তা থাকে, ইউনিকনেস থাকে। তো সেদিক থেকে বিউপি ইউনিক ইন নেচার, কারণ এখানে এসছে মিলিটারি রান, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেড, এবং সে কারণেই এখানে টাচটা আছে ডিসিপ্লিনের, টাচটা আছে সময়ানুবর্তিতার, টাচটা আছে কনসেন্ট্রেটেড অ্যাপ্রোচ এবং অনেস্টি অফ পারপাস, এবং এগুলোতে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি না। আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাও অত্যন্ত আশাপ্রদ। এই কারণেই বলবো, আমাদের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পিট করছে, আলহামদুলিল্লাহ তারাও দে আর ডুইং অ্যাবসলিউটলি গুড। স্যার, আপনি যেটা চাচ্ছেন যে বিউপি গ্লোবালি একটা টপ পজিশনে যাক, শুধু বাংলাদেশ না, এর জন্য যেটা লাগে রেগুলার পড়াশোনার বাইরেও আসলে অনেক রিসার্চ করতে হয়, অনেক অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ হতে হয়। এটা নিয়ে আপনার ফ্যাকাল্টি, স্টুডেন্টদের ভিতর কী জাতীয় কাজ করছেন আপনারা? আমাদের আলাদা একটা ফ্যাকাল্টি রয়েছে, যেটাকে আমরা বলছি ফ্যাকাল্টি অফ হায়ার স্টাডিজ। প্রায় 500-রও অধিক রিসার্চাররা এখানে কাজ করছেন। 6 জন ইতিমধ্যেই অ্যাক্রিডিটেড হয়ে গেছেন পিএইচডি ডিগ্রিতে, আর ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ করতে থাকব। আমি চেষ্টা করছি যে আমাদের এই ইউনিভার্সিটিতে যত রিসার্চাররা রয়েছেন তাদের থিসিসটা কমপ্লিট করার পরে আমরা যাতে করে এই থিসিসটা যথাযথ ফোরামে প্রেজেন্ট করতে পারি, যেখানে পলিসি মেকিংরা আসবেন, গুণীজ্ঞানীজনরা আসবেন, বসবেন, বুঝবেন, দেখবেন, তারপরে এগুলোকে কাজে লাগাবেন। ভিস ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট গ্রুপদেরকে আমরা আহ্বান করছি যে কাম অ্যান্ড ভিজিটার্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে দাঁড়িয়ে কথা হলো, লেটস গো আমার অফিসের দিকে যাওয়া যাক। পাবলিক ইউনিভার্সিটি বলতে আমরা যেটা ফিল করি যে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে অনেক বেশি খরচ দিয়ে পড়তে হয় না। হোয়াট ইজ হ্যাপনিং উইথ বিউপি? আপনার এখানে যারা পড়ে, টিউশন ফিস, পরীক্ষার ফিস, সব কিছু? আমাদের ফিসগুলো হ্যাঁ একটু বেশি, নো ডাউট ইন ইট। পাবলিক ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি একটু বেশি, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে অনেক কম। সো ডাজ ইট মেক সেন্স যে একটা কোয়ালিটি এনভায়রনমেন্ট, সিকিউরড এনভায়রনমেন্ট এবং নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্টটাকে প্রেজেন্ট করার জন্য, ক্যাম্পাসটাকে সুন্দর মেনটেন করার পাশাপাশি ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোকে কন্টিনিউ করার জন্য আমরা যে ফিসগুলো নিচ্ছি সেগুলো সব কিন্তু নিয়ে আমরা গভর্নমেন্ট ট্রেজারি জমা করছি। এতে কি হচ্ছে, সরকারি বাজেট যেটা পাচ্ছি আর স্টুডেন্টস ফিস কালেকশনগুলো নিয়ে আবার আমরা সুন্দরভাবে পাবলিক মানি হিসেবে এটাকে খরচ করছি। স্যার, আমি যখন বিউপিতে আসছিলাম তখন দেখছিলাম যে আপনার সামনে একটা বড় গ্রিন জায়গা আছে, হুইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়েছে। স্যার, আমরা কি ওখানে একটু যেতে পারি? Why not? Let's go close to the nature. আপনার দীর্ঘ কর্মজীবন শেষে আপনি এখন বিউপিতে ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন। আপনার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি যদি জানতে চাই, স্যার, যারা ইয়াং লিডার বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে, হোয়াট উইল বি ইউর মেসেজ টু দেম? আমি ব্যক্তিগতভাবে মনে করি সবার আগে দরকার আছে নতুন প্রজন্মের
একটা দেশপ্রেম। যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, বাংলার জন্য সবাই 7.5 কোটি মানুষ দেখেছিল সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে গেলে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে দেশকে পরিচালনা করার জন্য চৌকস একটা খাঁটি বাঙালি হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ অলসো ইমদাদ, অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরাও বিশ্বাস করি বাংলাদেশ দক্ষ চৌকস নেতৃত্বের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যাবে। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, কাজের স্টাইল জানার চেষ্টা করবো আমরা। আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার।